রাজধানীর সূত্রাপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কুপিয়ে ও গুলি করে হত্যা, ব্যক্তিগত বিরোধে খুন ধারণা পুলিশের। নতুন পে স্কেলে বেতন ও চাকরির মেয়াদ বাড়াতে জালিয়াতির আশ্রয়, এনআইডি সংশোধন করে অনেকে কমাচ্ছেন বয়স, পাল্টে ফেলছেন ঠিকানা, বাবা মায়ের নামও। শীত মৌসুমের পর এবার গরমেও রাজধানীতে গ্যাস সংকট, অবৈধ সংযোগকেই দুষছেন বিশেষজ্ঞরা, আগামী এক দশকে সংকট তীব্র হওয়ার আশঙ্কা। দেশের চিকিৎসা সেবার প্রতি আস্থা হারিয়ে অনেকেই এখন বিদেশমুখী, বিপুল অর্থ চলে যাচ্ছে দেশের বাইরে, স্বাস্থ্যসেবায় তদারকির অভাবকেই দুষছেন বিশেষজ্ঞরা। এবং পয়লা বৈশাখকে সামনে রেখে বেপরোয়া ভোলার ইলিশ শিকারীরা, তোয়াক্কা করছে না জেল জরিমানা ও সরকারের নিষেধাজ্ঞাকে, ইলিশ ধরা বন্ধে অভিযান চলছে দাবি কোস্টগার্ডের। সময় সংবাদের সঙ্গে আছে আমি নিয়ামতুল্লাহ বাবু। নতুন পে স্কেল অনুযায়ী বাড়তি বেতন নেয়ার পাশাপাশি চাকরির মেয়াদ বাড়িয়ে নেয়ার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীরা নানা ধরনের জালিয়াতির আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে জাতীয় পরিচয়পত্র সংশোধনের মাধ্যমে সর্বনিম্ন 1 থেকে সর্বোচ্চ 29 বছর পর্যন্ত কমিয়ে নেয়ার চেষ্টা করছে তারা। অনেকে আবার নিজের নাম, ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতা সহ পুরো বিবরণী পাল্টে ফেলছে। কমলদের রিপোর্ট। জাতীয় পরিচয়পত্র অনুসারে মাহমুদুল হকের জন্ম তারিখ 1949 সালের 9 জুন, কিন্তু এখন তিনি এটি সংশোধন করে 1977 সালের 1 মার্চ করতে চান। একইভাবে সায়রা খাতুন নামে অপর একজন তার জন্ম তারিখ 17 এপ্রিল 1957 সাল পরিবর্তন করে করতে চান 1 মার্চ 1982। হারিস মিয়া নামে অপর একজন তার জন্ম তারিখ 31 ডিসেম্বর 1984 সাল করতে চান, অথচ এনআইডি কার্ড অনুসারে তার জন্ম তারিখ 1955 সালের 20 অক্টোবর। শুধু এই তিনজন নয়, এ ধরনের শত শত সরকারি কর্মচারী এখন তাদের বয়স সংশোধনের জন্য হন্য হয়ে ছুটছেন নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয়গুলোতে, কারণ নতুন পে স্কেল অনুযায়ী পে ফিক্সেশনের জন্য জাতীয় পরিচয়পত্রই চূড়ান্ত। তাই এই সুযোগে চাকরির মেয়াদ বাড়িয়ে নেওয়ার সুবিধা নিতে চান তারা। চাকরি যখন জয়েন করেছে সে বয়সটা কমিয়ে চাকরির জন্য আবেদন করেছে এবং চাকরি করছে। যখন আইডি কার্ড করেছে তাতে তার হয়তো জন্ম তারিখটা বেশি দিয়ে দিয়েছে। এখন সে যখন আমাদের কাছে আবেদন করছে সে চাচ্ছে যে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর এমন করে বয়সটা কমিয়ে যেন আইডি কার্ডটা সংশোধন করে দেওয়া হয়। সংশোধনের ক্ষেত্রে বয়সের তারতম্য রয়েছে। বন্দর জোনের এ ধরনের 181টি আবেদনের তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশনের এনআইডি উইং। যে সমস্ত সংশোধনের আবেদন করছে, আবেদনের মধ্যে অধিকাংশ দেখা যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যে সমস্ত কর্মচারীরা আছে, 34 শ্রেণীর কর্মচারী, তাদের বয়সের ডিফারেন্সটা অনেক সময় দেখা যাচ্ছে 15 থেকে 20 বছরের ঊর্ধ্বে আছে। বাস্তব পক্ষে যখন তাদের সব ইনভেস্টিগেশন আমরা তাদেরকে ডেকে আনা হয়, তখন দেখা যায় তাদের ছবির সাথে আসলে অ্যাকচুয়াল যেখানে আইডি কার্ডের বয়সটা সেটাই সঠিক বলে প্রতিমান হচ্ছে। শুধু বয়স পরিবর্তন করেছে তা নয়, পরিবর্তন করা হচ্ছে নিজের নাম, পিতার নাম ও ঠিকানাও। অনেক ভোটার আছে আবেদন করে আছে, তারা নিজেরাও স্বীকার করছেন তারা মাস্টার্স পাস বা অনার্স পাস, তাদের সার্টিফিকেটও আছে, কিন্তু তারা বয়স কমিয়ে সার্টিফিকেট গোপন রেখে 8ম শ্রেণী পাস দেখে চাকরি নিয়েছেন এবং সেই সুবিধা নেওয়ার জন্য আইডি কার্ড সংশোধন করতে চাচ্ছেন, কিন্তু সেগুলো যখন ডাটাবেজের সাথে মিলে না, সেগুলো আমাদের কাজ করতে সমস্যা হচ্ছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, মানবিক দিক বিবেচনা করে 1 থেকে 5 বছর পর্যন্ত বয়স কমানোর আবেদনগুলো তারা দ্রুততার সাথে সংশোধনের ব্যবস্থা নিচ্ছেন। তবে 20 বছর বেশি বয়সের আবেদনগুলো তদন্তের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গ্যাস সংকট, যা অতীতে শুধু শীত মৌসুমে দেখা গেলেও এখন তা প্রকট হচ্ছে গরমকালেও। ঠিকমতো গ্যাস না থাকায় নানা সমস্যা পোহাতে হচ্ছে রাজধানীর সিএনজি স্টেশন সহ অনেক এলাকার গৃহিণীদেরও। ঘাটতির জন্য বিশেষজ্ঞরা দায়ী করছেন অবৈধ গ্যাস সংযোগ দেয়াকে। এদিকে তিতাস দৈনিক 500 মিলিয়ন ঘনফুট ঘাটতির কথা বললেও এর পরিমাণ 1000 মিলিয়ন ঘনফুট বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাই উৎপাদন না বাড়াতে পারলে আগামী 1 দশকের মধ্যে গ্যাস সংকট ভয়াবহ রূপ ধারণ করবে বলেও আশঙ্কা বিশ্লেষকদের। মাহমুদ রাকিবের রিপোর্ট। গ্যাসের চাপ না থাকায় বন্ধ রাখা হয়েছে রাজধানী মিরপুরের কয়েকটি সিএনজি স্টেশন। তারা বলছেন সারাদিনে গ্যাস থাকে মাত্র 4 থেকে 5 ঘন্টা, তাই অনিচ্ছা সত্ত্বেও স্টেশন বন্ধ রাখতে হচ্ছে। লাইনে গ্যাস নাই, আমরা গ্যাস ঠিক মতো দিতে পারি না, এই জন্য বন্ধ থাকবে বেলা 3টা পর্যন্ত। 3টার পরে চালু হবে, বিকাল 5টা পর্যন্ত চলবে। আবার 9টা থেকে চালু হওয়ার কথা, কিন্তু 11টা 11:30টার ভিতরে গ্যাস পাই না। আমরা এখন পুরো সম্পূর্ণ লসে আছি।
একই অবস্থায় রাজধানীর মিরপুর, কাফরুল, শেওড়াপাড়া সহ আরো বেশ কিছু এলাকার বাসাবাড়িতে বাসিন্দাদের দাবি গ্যাস সংকটের জন্য তাদের রান্নাবান্না করতে অপেক্ষা করতে হয় গভীর রাত পর্যন্ত। ভোর 5টা বাজে রান্না করতে হয়, সকাল 7টা বাজে গ্যাস থাকে না, বাচ্চাদের খাওয়ার জিনিস তৈরি করতে হয়, বাচ্চারা ঠান্ডা খায়, বাচ্চা করে গরম খাওয়াবো কই থেকে? আত্মীয় স্বজনের ভিতরে যে দাওয়াত করে কাউকে কেউ খাওয়াবে ওরকমও কোনো পরিস্থিতি নেই। তবে এসব সমস্যা মানতে নারাজ তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তাদের কণ্ঠে সেই একই কথা, যেটুকু সমস্যা আছে তার সমাধানে কাজ চলছে। তবে বিশেষজ্ঞরা এর জন্য দায়ী করছেন তিতাসের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের। এছাড়া যোগ্যদের বসিয়ে নতুন নতুন গ্যাস ক্ষেত্র খুঁজে বের করতে না পারলে আগামী 10 বছরের মধ্যেই বাংলাদেশে গ্যাসের উৎপাদন শূন্যের কোঠায় নেমে আসতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। ডিমান্ড তো প্রতিদিন বাড়ছে, কিন্তু সেই তুলনায় আমাদের উৎপাদন কিন্তু বাড়ছে না। অনতি বিলম্বে যদি এক্সপেডাইটেড অ্যাকশন নিয়ে আমাদের এক্সপ্লোরেশন বাড়াতে চেষ্টা না করি, তাহলে আগামী 10 বছরের মধ্যে জিরো হয়ে আসবে। উৎপাদনের সাথে জড়িত যারা, তারা প্রকট চেষ্টা করে যাচ্ছে এটাকে বৃদ্ধি করার জন্য, নতুন নতুন কূপ খননের চেষ্টা করছে। তিতাস সহ আরো 4টা কোম্পানি মিলে রাফলি 500 মিলিয়ন ঘাটতি রয়ে গেছে। 500 যে হিসাবটা দিতেছে কানেক্টেড কনজিউমার্স, কিন্তু দেয়ার ইজ হিউজ আনমেড ডিমান্ড। এই মুহূর্তে আমার মতে প্রায় 1000 মিলিয়ন কিউবিক ফিট গ্যাসের ডেফিসিট আছে। একটা দুষ্ট চক্র তিতাসে ইনভলভ হয়ে গেছে। মোটেই নয়, তিতাস তো ডিস্ট্রিবিউশন কোম্পানি, মার্কেটিং কোম্পানি। গ্যাস সাপ্লাই দুর্নীতি আছে, অসংখ্য মানে ভুয়া কানেকশন আছে। সরকারিভাবে গ্যাস উৎপাদন বৃদ্ধি করার চেষ্টার পাশাপাশি গ্যাস ব্যবহার ও অবৈধ লাইন বন্ধে নাগরিকদেরও সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের চিকিৎসা সেবার প্রতি ধীরে ধীরে আস্থা হারাতে শুরু করেছে এক শ্রেণীর মানুষ। বিদেশে চিকিৎসা নেয়ার প্রবণতা বাড়ছে দিন দিন। এর ফলে চিকিৎসা খাতে ব্যয় হওয়া বিপুল পরিমাণ অর্থ চলে যাচ্ছে বিদেশে। অনেকের অভিযোগ, চিকিৎসা সেবায় নিয়োজিত দেশের সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো পরিণত হয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানে। বিশেষজ্ঞদের মতে সরকারের নিয়মিত তদারকির অভাবেই স্বাস্থ্যসেবার এই পরিণতি। সাইফুল ইসলাম জুয়েলের রিপোর্ট। যুগের সাথে তাল মিলিয়ে চিকিৎসা সেবাতেও আমূল পরিবর্তনের ছোঁয়া লেগেছে বাংলাদেশেও। যুক্ত হয়েছে নিত্য নতুন আধুনিক রোগ নির্ণয় সরঞ্জাম। হাসপাতালগুলোর চাকচিক্য বেড়েছে লক্ষণীয়ভাবে। একটা সময় ছিল যখন অজানা নানা রোগ নির্ণয়ের জন্য দেশের বাইরে পাড়ি জমাতেন এক শ্রেণীর মানুষ। অন্যদিকে সুচিকিৎসা নিশ্চিতের জন্য সমাজের বিত্তবানদের সবসময়ের পছন্দই ছিল বিদেশ। তবে বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। দেশের অভ্যন্তরীণ চিকিৎসা সেবার প্রতি অনাস্থা এখন মধ্যবিত্ত শ্রেণীর। দেশের মধ্যেই 20 লাখ টাকা ব্যয় করেও মানসম্মত চিকিৎসা না পেয়ে পার্শ্ববর্তী দেশে পাড়ি জমিয়েছিলেন এই ভুক্তভোগী। আমাদের নাম করা যেসব হসপিটালগুলো আছে এগুলোকে আমি বলি যে 2 স্টার 3 স্টার হোটেল। আর ব্যাঙ্গালোরে যাওয়ার পর তাদের স্ট্রেট ফরওয়ার্ড কথা যে হ্যাঁ সার্জারি করো, কোনো ভয় নাই, তুমি ঠিক হয়ে যাবা। একই অভিযোগ পুরনো ঢাকার এই গৃহিণীর। মূলত চিকিৎসা সেবায় অতিরিক্ত ব্যয়ের পরও রোগ নির্ণয় ব্যর্থতা, চিকিৎসকদের দক্ষতার অভাব এবং নিম্নমুখী সফলতার হারের কথা জানান তিনি। 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ করে করে আমি ব্লাড ভরলাম, কিন্তু আমাকে রোগের নাম বলা হচ্ছে না। 3 মাস আমার ছেলের ব্লাড ভরলাম। কলকাতা যাওয়ার পরে আমার ছেলের ব্লাড টেস্ট করলো, করে বলল যে আপনার ছেলের তো টিবি রোগ হয়েছে। তো এই কথাটা আমাকে বাংলাদেশ বলেনি কেন? আর এই কারণগুলোর ফলেই প্রতি বছর চিকিৎসা সেবার বাজার হারাচ্ছে বাংলাদেশ, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। প্রাইভেট সেক্টরে কিছু হাসপাতাল গড়ে উঠেছে যেগুলো হোটেলের মানের দিক থেকে, সেবার মানের দিক থেকে তারা হয়তো অনেক উন্নতি করেছে, কিন্তু যখন আমরা দেখি যে তাদের সেই ফিটা কিন্তু অনেক ক্ষেত্রে লাগামহীন ফি। এদিকে এ বিষয়ে ভিন্ন মত স্বাস্থ্য অধিদপ্তরের। সাধারণ মানুষের যে স্বাস্থ্যের চাহিদা সেটারও কিন্তু আগের চেয়ে তাদের চাহিদা বেড়ে গেছে, এবং আমাদের আশেপাশের অনেক দেশ তারা আজকাল মেডিকেল ট্যুরিজম নামে একটা নতুন কর্মসূচি শুরু করেছে। বিভিন্ন অনলাইনের তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে শুধুমাত্র ভারতে চিকিৎসার জন্য প্রতি বছর 3 থেকে 4 লাখ অধিবাসী সীমানা অতিক্রম করছেন। এছাড়া থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়াতেও চিকিৎসার জন্য যাচ্ছেন তারা। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে পোড়া রোগীদের জন্য প্রথম বার্ন ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতীতের সরকারগুলো কখনোই জনগণের মৌলিক চাহিদাগুলোকে গুরুত্ব দেয়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মানুষ পুড়িয়ে মেরে কখনো জনসমর্থন পাওয়া যায় না। প্রধানমন্ত্রী জনগণের স্বার্থে হাসপাতালের পুরনো ভবন ভেঙে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করার ঘোষণা দেন।
আগুনে পোড়ার যন্ত্রণা যে কতটা ভয়াবহ দগ্ধ মানুষ ছাড়া তা বোঝার উপায় নেই। কয়েক বছর আগে ঢাকা মেডিকেলের অদূরে নিমতলিতে আগুনে শতাধিক মানুষের মৃত্যু হয়, আহত হন আরো কয়েকশো। গত কয়েক বছরে বিএনপি জামায়াতের রাজনৈতিক কর্মসূচির নামে আগুন হামলায়ও মৃত্যু হয় শতাধিক। কয়েকশো মানুষ এখনো ভোগ করছেন পুড়ে যাওয়ার নরক যন্ত্রণা। তাই বড় কোনো আগুন দুর্বিপাকে আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে এবং দক্ষ চিকিৎসক এবং চিকিৎসা সুবিধা বাড়াতে উদ্যোগ নেওয়া হয় দেশে পূর্ণাঙ্গ বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিট প্রতিষ্ঠার। ঢাকা মেডিকেল কলেজের পাশে শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিজেই। উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি জামাতের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, তাদের সহিংসতা দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। আমরা রাজনীতি করি জনগণের কল্যাণে, জনগণের সাথে, জনগণের জন্য। এই জনগণকে পুড়িয়ে মারার জন্য তো রাজনীতি না, শুধুমাত্র কি সরকার উৎখাত করবে তারপর ক্ষমতায় যাবে, এই লোকে মানুষ পুড়িয়ে মারা। আর মানুষ পুড়িয়ে মেরে এরা কি করে আশা করতে পারে যে জনগণ তাদেরকে সমর্থন দেবে? আমাদের বার্ন ইউনিট, সেখানে আমি দেখেছি এখানকার ডাক্তার, নার্স যারা কর্মরত ছিলেন, তাদের এই অমানুষিক পরিশ্রম, কত মানুষের জীবন তারা ফিরিয়ে দিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজের পুরাতন ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের কথাও জানান প্রধানমন্ত্রী। বলেন, মানুষের কল্যাণে যে কোনো পদক্ষেপ নিতেই তিনি প্রস্তুত। কিছু করতে গেলেই এক গ্রুপ আছে লাফ দিয়ে পড়ে, হেরিটেজ রক্ষা। জীবন বড় না হেরিটেজ বড়? হেরিটেজ রক্ষা করা যাবে। 100 বছরের পুরনো বিল্ডিং ধসে যদি কেউ মারা যায়, সে দায়িত্বটা কে নেবে? তখন তো ওই হেরিটেজ আলারা নেবে না, তখন তো দোষ হবে সরকারের। জানি যেটা আমি বললাম হয়তো এটা এখনই শুনবেন, টকশো শুরু হয়ে গেল, লেখালেখি শুরু হয়ে গেল। এটা হবে, পত্রিকা লিখতে পারে, কিন্তু দেশের জন্য, মানুষের জন্য যেটা কল্যাণকর সেটা আমি করবই। ওই লেখালেখি করে বেশি কিছু করা যাবে না। শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিকে সারা দেশের অগ্নিদগ্ধদের চিকিৎসার ক্ষেত্রে সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে গড়ে তোলার ঘোষণা দেয়া হয় অনুষ্ঠানে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম কমিয়ে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে পরিপত্র জারি করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আমদানি নির্ভরতা কমিয়ে ভবিষ্যতে পেট্রোল ও অকটেন দেশেই উৎপাদন করা হবে বলে জানান তিনি। গতকাল দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রতিমন্ত্রী। সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে তেলের দরপতনের কারণে দেশের বাজারেও সব ধরনের তেলের দাম কমানোর দাবি ওঠে। তবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে ভর্তুকির লোকসান থেকে বাঁচাতে সরকার তেলের দাম অপরিবর্তিত রাখে। অবশেষে সে অবস্থান থেকে সরে এসে প্রথমে ফার্নেস অয়েল এবং পরবর্তীতে ডিজেল ও পেট্রোলের দামও 3 ধাপে কমানোর ঘোষণা দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। এছাড়া আগামীতে পেট্রোল ও অকটেন আমদানি না করে দেশেই উৎপাদন করার কথা জানান তিনি। 2 থেকে 3 ধাপে আমরা তেলটাকে সমন্বয় করব। প্রথম ধাপে আমরা কমাতে যাচ্ছি, 6 টাকাও আছে বা 4 টাকাও থাকবে, আবার 10 টাকা থাকবে। তেলের উপরে ডিপেন্ড করছে যে পরিমাণ গ্যাস উঠছে, সেই গ্যাসের থেকে যে কনডেনসেট আমরা পাচ্ছি সেটা আমরা রিফাইন করে নিজেদের অকটেন, নিজেদের পেট্রোল নিজেরাই উৎপন্ন করতে পারছি আমরা। এমন সিদ্ধান্তের পর যাত্রী ও পণ্য পরিবহনের ক্ষেত্রেও যানবাহনের ভাড়া কমানোর পরামর্শ দেন প্রতিমন্ত্রী। ট্রান্সপোর্টগুলো এবং ভেসেলে, অর্থাৎ গুডস ক্যারিং এ বাংলাদেশের নৌ পরিবহনের জায়গাও ভাড়া কমার একটা সম্ভাবনা থাকবে। এদিকে ভেজাল ও অনুমোদনহীন তেল বিক্রি ঠেকাতে বৃহস্পতিবার থেকে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এক্ষেত্রে দায়ী পেট্রোল পাম্প মালিকদের লাইসেন্স বাতিল করা হবে। 1200 পেট্রোল পাম্পের মধ্যে কোন কোন পেট্রোল পাম্প ভেজাল তেল ব্যবহার করছে আমরা ধীরে ধীরে তাদের লাইসেন্স ক্যান্সেলের দিকে যাব। এখন আর জরিমানা না, আমরা সরাসরি লাইসেন্স ক্যান্সেলের দিকে যাব। আগামী 6 মাসের মধ্যে রাজধানীর আবাসিক এলাকায় অবৈধ ও অনুমোদনহীন বাণিজ্যিক ভবনের গ্যাস ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করার কথাও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, টাঙ্গাইলে গুলিতে চরমপন্থী দলের 2 সদস্য নিহত, র্যাবের দাবি বন্দুকযুদ্ধ। রাজধানীর সূত্রাপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাত 9টার দিকে সূত্রাপুরের লক্ষ্মীবাজারে একরামপুর মোড়ে এই হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায়, রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এলএলএম ইভিনিং কোর্সের শিক্ষার্থী নাজিম বাসায় ফিরছিলেন। এ সময় 5 থেকে 6 জন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে পুলিশ। আসলে এটা টার্গেট কিলিং, একেবারে টার্গেট কিলিং, এবং অনেক সুপরিকল্পিত মনে হয়েছে। তাকে কন্টিনিউয়াসলি ফলো করা হয়েছে কোন পথ দিয়ে যাতায়াত করে, এবং যে জায়গাটাতে কিল করা হয়েছে সেই জায়গাটা সময়টা সুইটেবল হিসেবে তারা ধারণা করেই সেই জায়গাটাতে অ্যাটাকটা করেছে। তাতে করে হঠাৎ করে ঘটনা জন্ম হয়েছে এমনটি না, এটা অনেক পূর্বে থেকেই প্ল্যান করা হয়েছে। পহেলা বৈশাখকে সামনে রেখে বেপরোয়া হয়ে উঠেছেন ভোলার ইলিশ শিকারীরা। জেল জরিমানা এমনকি সরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চলছে ইলিশ নিধন। মাছঘাট ও হাটবাজারগুলোতে প্রকাশ্যে চলছে বেচাকেনা। তবে ইলিশ ধরা বন্ধ করতে অতিরিক্ত টহল ও অভিযান চলছে বলে জানালেন কোস্টগার্ড ও মৎস্য কর্মকর্তা। উৎপল দেবনাথের ছবি ও নাসিরউদ্দিন লিটনের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। রূপালী ইলিশ রক্ষায় প্রতি বছরের মতো এবারও মার্চ এপ্রিল 2 মাস ভোলার মেঘনায় 90 ও তেঁতুলিয়া নদীর 100 কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। নিষেধাজ্ঞার প্রথম দিকে কিছুটা শিথিল থাকলেও পহেলা বৈশাখের সময় ঘনিয়ে আসার সাথে সাথে বেপরোয়া হয়ে উঠেছে জেলেরা। ইলিশের চাহিদা ও দাম বেড়ে যাওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের মধ্যেই হাজার হাজার জেলে মাছ শিকার করছে। বড় সাইজের ইলিশগুলো চলে যাচ্ছে ঢাকা, বরিশাল সহ দেশের বড় বড় শহরে। তবে ইলিশের কমতি নেই স্থানীয় বাজারগুলোতে। ফেরের দায় এই অভিযোগের মধ্যে কত কষ্ট করে এই জাল বাইতে আইছি। এনজিওর টাকা, তারপরে যে জাল থেকে টাকা নিয়েছি সেই টাকার চাপ সৃষ্টির বাধ্যতামূলকে আমরা মনে করেন যে নদীতে যাইতে হয়। জাটকা নিধন বন্ধে নিয়মিত অভিযান চলছে জানিয়ে আগামী দিনে অভিযান আরো জোরদার করার কথা জানালেন কোস্টগার্ডের এই কর্মকর্তা। জাল আটক করতেছি, তাদের বোট আটক করতেছি, এবং ওই সময় আটককৃত যে সমস্ত আইটেম আমরা পাচ্ছি এগুলো আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবৈধ মৎস্য শিকারীদের বিরুদ্ধে আমরা আরো আমাদের অভিযান জোরদার করব। ইতিমধ্যে আইন অমান্যকারীদের জেল জরিমানা করার কথা জানিয়ে মৎস্য কর্মকর্তা বললেন, বৈশাখ উপলক্ষে আইন বাস্তবায়নে আরো তৎপর রয়েছেন তারা। এই সময়ে ইলিশের দামটাও খুব বেড়ে যায়, তো সেই সুযোগে হয়তো আমাদের জেলেরা চাইবে যে অভয়শ্রম এলাকায় মাছ ধরতে। এই সময়টাতে আমরা আইন বাস্তবায়নে একটু জোরদার করব, যাতে অবৈধভাবে ইলিশ বা অন্য কোনো মাছ না ধরতে পারে। নিষেধাজ্ঞার প্রথম 1 মাসে 219টি অভিযানে 13 জনের জেল এবং 43টি মামলা হয়েছে। এছাড়া 3 লাখ টাকা জরিমানা এবং 15 লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। সময় সংবাদ, ভোলা। টাঙ্গাইলে গুলিতে চরমপন্থী দলের 2 সদস্য নিহত হয়েছে। র্যাব বলছে বন্দুকযুদ্ধ। এ সময় র্যাবের 2 সদস্য আহত হয়েছেন বলেও দাবি করা হয়। গতকাল রাত 11টার দিকে সদর উপজেলার জুগনি এলাকায় এই ঘটনা ঘটে। র্যাব জানায়, গতকাল রাতে জুগনি এলাকায় চরমপন্থী দলের বেশ কয়েকজন সদস্য মিটিং করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে চরমপন্থীরা। আত্মরক্ষার্থে র্যাবও তখন পাল্টা গুলি ছোড়ে। এতে চরমপন্থী দলের আঞ্চলিক কমান্ডার ফজলু ড্রাইভার ও তার সহযোগী উজ্জ্বল ঘটনাস্থলে নিহত হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার ও 7 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে আহত 2 র্যাব সদস্যকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে নিহত ফজলুর বিরুদ্ধে 20টি হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। আমরা চারদিক থেকে ঘেরাও করি। এর মধ্যে আমাদেরকে ওরা প্রায় 7-8 জনের মতো ছিল আমরা ধারণা করতেছি। আমাদেরকে অতর্কিত গুলি করা শুরু করে। আমাদের 2 জন র্যাব মেম্বার, এটা হলো কর্পোরাল মাহমুদ আলী এবং লেন্স কর্পোরাল নুরুজ্জামান, তারা আহত হয়। দুপক্ষের শুনানি শেষ হলেও এখনও জাসদের প্রতি কোন পক্ষ পাচ্ছে সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। এ ব্যাপারে সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। দিনভর 2 দফা শুনানিতে গতকাল সকালে হাসানুল হক ইনুর নেতৃত্বে এক পক্ষ ও বিকেলে শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বে আরেক পক্ষ শুনানিতে অংশ নেয়। পরে দুপক্ষই নিজেদের প্রকৃত জাসদ দাবি করে ন্যায় বিচার আশা করেন। গত 12 মার্চ থেকেই প্রকাশ্যে আসে জাসদের দ্বন্দ্ব। দলের কাউন্সিলে এক অংশ হাসানুল হক ইনুকে সভাপতি ও শিরিন আক্তারকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করে। অন্য পক্ষ সভাপতি নুরুল আলম আম্বিয়া ও নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করে। আর দলীয়ভাবে চলতি ইউপি নির্বাচনে দলটির এই বিভেদ প্রার্থী মনোনয়ন নিয়ে জটিলতার জন্ম দেয়। 2 পক্ষেই তাদের মনোনীত প্রার্থীর জন্য মশাল প্রতীক দাবি করলে সংকট নিরসনে এগিয়ে আসে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল 11টায় হাসানুল হক ইনুর নেতৃত্বের অংশ শুনানিতে উপস্থিত হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইনু আশাবাদ জানান, জাসদের মূল দল হিসেবে তারাই পাচ্ছেন মশাল প্রতীক। আমাদের কাউন্সিল সংক্রান্ত যাবতীয় কাগজপত্র গতকালকে আমরা হস্তান্তর করেছি। আজকে তারা সেই কাগজপত্রের উপরে
কিছু প্রশ্ন উত্তর করেছে। কমিশনের প্রতি আমার পূর্ণ আস্থা আছে আমাদের, তারা সুবিবেচনা করবেন। আর বেলা 3টা নাগাদ শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বে আরেক পক্ষ শুনানিতে অংশ নেয়। পরে তারাও কথা বলেন একই সুরে। জাসদের এই প্রশ্নটির প্রপার রিজলভ করা, এটাও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার একটা মাইলস্টোন হয়ে দাঁড়াবে এবং আমরা প্রত্যাশা করি নির্বাচন কমিশন যথাযথ সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। এদিকে শুনানির সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে সিইসি জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরো কিছু সময় দরকার। আমরা এগুলো পর্যালোচনা করব, আরো কাগজপত্র দরকার লাগলে আমরা চাইবো, বলে দিয়েছি ওনাদেরকে, তারপরে সিদ্ধান্ত দেওয়া। তৃতীয় দফার তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ বৃহস্পতিবার। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ফিলিপিন্সে পাচার হওয়া বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ অবশ্যই উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন দুর্নীতি বিরোধী সিনেট ব্লু রিবন কমিটির চেয়ারম্যান। তবে পুরো প্রক্রিয়াটির জন্য দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলকে আরও সময় দিতে হবে বলেও জানান তিনি। এরপর আদালতের রায় অনুযায়ী উদ্ধারকৃত অর্থ যথাযথ কর্তৃপক্ষকে হস্তান্তর করা হবে। বাংলাদেশের রিজার্ভ পাচারের ঘটনায় এখনো পর্যন্ত 4 দফায় শুনানি হয়েছে ফিলিপিন্সে। আর পাচার হওয়া 8 কোটি 10 লাখ ডলারের মধ্যে চীনা ব্যবসায়ী কিম অং এর কাছ থেকে উদ্ধার হয়েছে মাত্র 55 লাখ ডলার। এছাড়াও আগামী 30 দিনের মধ্যে আরো 98 লাখ ডলার ফেরতের প্রতিশ্রুতিও দিয়েছেন এই ক্যাসিনো ব্যবসায়ী। আর ব্লুমবেরি রিসোর্ট থেকে জব্দ হয়েছে মাত্র 23,25,000 ডলার। এদিকে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠান ফিলএমের কাছে আরো 1 কোটি 70 লাখ ডলার রয়েছে বলে দাবি করেছেন কিম। কিন্তু চতুর্থ দফা শুনানিতে সে কথা পুরোপুরি অস্বীকার করেছে ফিলডেম কর্তৃপক্ষ। অর্থাৎ বাকি 6 কোটি 57 লাখ ডলারের কোনো হদিস নেই। এর মধ্যে প্রায় 2 কোটি 66 লাখ ডলার ব্লুমবেরি রিসোর্টে জুয়া খেলার মাধ্যমে পাচার হয়ে গেছে বলেও সিনেট শুনানিতে এমন তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অর্থের যে অংশ ফিলিপিন্স সরকার উদ্ধার করেছে তা বাংলাদেশ সরকারকে ফেরত দিতে হলে অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলকেও অর্থ উদ্ধারের বিষয়ে একটি বাজেয়াপ্তকরণ মামলা করতে হবে বলেও জানিয়েছেন সিনেটর এবং ব্লু রিবন কমিটির চেয়ারম্যান তেওফিস্তো গুইঙ্গোনা। এদিকে অর্থ কেলেঙ্কারির সাথে আরসিবিসির প্রেসিডেন্ট লরেন্সো তান জড়িত মায়াদে গুইতোর এমন অভিযোগকে অস্বীকার করেছেন তিনি। অন্যদিকে ফিলিপিন্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ বলেছেন, অর্থ উদ্ধারের সব কার্যক্রম খুব ধীরগতিতে এগোচ্ছে। রিজার্ভের অর্থ চুরির বিষয়ে ফিলিপিন্স সিনেটের আগামী শুনানি অনুষ্ঠিত হবে 12 এপ্রিল। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। রিজার্ভের চুরি যাওয়া অর্থের বিষয়ে বোর্ড সভায় বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। গতকাল সন্ধ্যায় 3 ঘণ্টাব্যাপী বোর্ড সভা শেষে তিনি কথা বলেন। এ সময় শুভঙ্কর সাহা জানান, অর্থ উদ্ধারের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক সঠিক পথে এগুচ্ছে বলে সন্তোষ জানিয়েছেন বোর্ডের সদস্যরা। পরিচালনা পর্ষদকে পুরো বিষয়টি বিস্তারিতভাবে জানানো হয়, যে বিষয়টি ঘটে গেছে সেই বিষয়টির যাতে পুনরাবৃত্তি না হয়, এরকম কোনো ঘটনা যাতে না ঘটে সেই ব্যাপারে পরামর্শ দিয়েছেন এবং আইটি সিকিউরিটি যতটুকু ডেভেলপ করা দরকার ততটুকু ডেভেলপ করে এটাকে নিশ্চিদ্র করার পরামর্শ দিয়েছেন। সময় সংবাদে আরো থাকছে, দীর্ঘ 17 বছরেও আধুনিকতার ছোঁয়া লাগেনি কক্সবাজারের ডুলা হাজরার বঙ্গবন্ধু সাফারি পার্কে। পর্যাপ্ত জনবল না থাকায় হারাচ্ছে সৌন্দর্য, কমছে পর্যটক সংখ্যা। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। আগামী 10 এপ্রিলের মধ্যে হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরের সরকার অনড় থাকলেও তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। কিছু বাস্তব কারণে প্রকল্প এলাকায় কাজের অগ্রগতি বিবেচনা করে পুনরায় সময়সীমা নির্ধারণের দাবি ব্যবসায়ীদের। তবে সময়সীমা আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। তিনি বলেন, কারখানা চালু করতে সব ধরনের সুবিধা দিতে সরকার প্রস্তুত। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। 2003 সালে হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর প্রকল্পের অনুমোদন দেওয়া হলেও অবকাঠামো নির্মাণ কাজ শুরু হয় 2011 সালে। এরপর গত বছর জুনের মধ্যে কারখানা স্থানান্তরের নির্দেশ দেওয়া হলেও ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে কয়েক দফা বাড়ানো হয় এই সময়সীমা। এরপরও কারখানাগুলোর অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি না হওয়ায় চলতি বছরের শুরু থেকে কঠোর অবস্থানে যায় সরকার। সর্বশেষ চলতি মাসের শুরু থেকে হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশ নিষিদ্ধ করা হয়। এর 3 দিন পর আবারও 1 সপ্তাহের জন্য বাড়ানো হয় কারখানা স্থানান্তরের সময়সীমা। এই সময়ের মধ্যেও কারখানা স্থানান্তর সম্ভব নয় বলে জানালেন ব্যবসায়ীরা। হেভি ইন্ডাস্ট্রি একটু সরাইতে আমাদের একটু সময় লাগবে, বিকজ এখানে সব মেশিনারিজ গুলি আমরা যদি নিয়ে সেট আপ করি তাও 1-1.5 মাস সময় লেগে যাবে। যদি আমি আজকেও শুরু করি, এখানে বর্জ্য যে নিষ্কাশন হবে ওইটার কিন্তু পাইপলাইনটা এখনো কমপ্লিট হয় নাই। 155টি শিল্প ইউনিটের মধ্যে এ পর্যন্ত মাত্র 8 থেকে 10টি শিল্প ইউনিট
প্রকল্প এলাকায় উৎপাদনে যেতে প্রস্তুত। তাই সব ধরনের অবকাঠামো নির্মাণ কাজের অগ্রগতি মূল্যায়ন করে আবারও সময়সীমা বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। শিল্পমন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করি, তিনি স্পেশালি কিছু বিশেষজ্ঞ দ্বারা এখনো আমরা শিল্পনগরটাকে রেকি করুক, ভালোভাবে দেখুক, পর্যালোচনা করুক, করে তারপরে সিদ্ধান্তগুলি নিই। এদিকে বর্জ্য শোধন সহ কারখানা চালু করতে সব ধরনের সুবিধা দিতে সরকার পুরোপুরি প্রস্তুত। একথা জানিয়ে প্রকল্প পরিচালক বলছেন, চামড়া শিল্পের স্বার্থ অক্ষুণ্ণ রেখে পরিবেশ সুরক্ষায় প্রয়োজনে আরো কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে। গভর্নমেন্টের লেভেলে আমরা প্রস্তুত। এখন সময়সীমা দেওয়ার কোন সুযোগ আমি মনে করি নাই। বিভিন্ন রকমের বস্তি টস্তি যেমন উচ্ছেদ করার আগে নোটিশ করার পরে কে জিজ্ঞাসা করে, তখন তো বুলডোজার লাগাই দেয় বা যেমনি হোক ম্যাজিস্ট্রেট থাকে, সবকিছু হবে। তা আমরাও সেভাবেই চিন্তা ভাবনা করতেছি। সর্বশেষ তথ্য মতে প্রকল্প এলাকায় কারখানা স্থানান্তরে এখনো পাইলিং ও বেস ঢালাইয়ের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে 86টি শিল্প প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ কাজের অগ্রগতি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 17 বছরেও আধুনিকতার ছোঁয়া লাগেনি দেশের একমাত্র কক্সবাজারের ডুলাহাজার বঙ্গবন্ধু সাফারি পার্কে। পার্কের 900 হেক্টরের বিশাল বনভূমি রক্ষণাবেক্ষণের জন্য পর্যাপ্ত জনবল না থাকায় এটির সৌন্দর্য হারাচ্ছে ক্রমশ। এতে দিন দিন পর্যটকের সংখ্যা কমছে। এই অবস্থায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা সরকারের উচ্চ পর্যায়ের সুদৃষ্টির প্রয়োজনীয়তার কথা জানালেন। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফারাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারে যাওয়া আসার পথে দেশের একমাত্র সাফারি পার্কে যাননি এমন পর্যটকের সংখ্যা খুবই কম। তবে 1999 সালে গড়ে ওঠা এই পার্কটি সৌন্দর্য হারিয়ে এখন প্রায় বিবর্ণ। সাইনবোর্ডে নানা সুযোগ সুবিধার কথা লেখা থাকলেও তার বেশিরভাগই পাচ্ছেন না পর্যটকরা। বর্তমানে প্রাণী ও বিভিন্ন প্রজাতির উদ্ভিদ বাড়তে থাকলেও এগুলো রক্ষণাবেক্ষণের জন্য নেই পর্যাপ্ত জনবল। আছে পার্কের কর্মচারীদের বিরুদ্ধে অসদাচরণেরও অভিযোগ। বাঘ এবং সিংহ দেখলাম, দেখে এগুলি মনে হচ্ছে যে দীর্ঘদিন অনাহারে। প্রাণীগুলো আসলে অবহেলিত, এরা আসলে ওই ধরনের ম্যানেজমেন্ট থেকে যেভাবে তাদের টেক কেয়ার করাটা দরকার, ওইভাবে টেক কেয়ারটা হচ্ছে না। বন কর্মকর্তাদের উদ্দেশ্য দেওয়া রয়েছে, পশু পাখির প্রতি যত্নবান নাই, সংস্কার নাই। আমি আজকে এখানে হাঁটতে গেলাম, ভাগটা দেখবো, সিংহটা দেখবো, সে হঠাৎ করে আমার কাছে একজন লোক এসে বলে যে তাকে সে চিল্লাবে যদি আপনাকে আমাকে 100 টাকা দেন। পার্কের কর্মচারীদের অনেকে দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ার অভিযোগও করলেন। 16 পর্যন্ত বহাল মজুরি আছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা সংস্থাপনে গিয়ে আমাদেরকে বাদ দিয়ে দিছি। ব্যাক করার পর আমরা মামলা করছি, মামলা হাইকোর্টে রায় পাওয়ার পরও আমাদের এখনো পর্যন্ত বেতন দিচ্ছেন। স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তা পার্কের প্রতি সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দৃষ্টি দেওয়ার প্রয়োজনের কথা জানালেন। এখানে আরো প্রপারলি একটু ট্রিটমেন্ট দরকার। সরকারের উচ্চ পর্যায়ে যেভাবে আছেন তাদের একটু দৃষ্টি দেওয়া দরকার। অন্ততপক্ষে ট্যুরিজম এলাকা হিসেবে এই সাফারি পার্কটা যাতে মানুষের একটা ভালো ব্যবস্থাপনায় নিয়ে যাওয়া যায়। বর্তমানে বঙ্গবন্ধু সাফারি পার্কে 50 প্রজাতির প্রাণী ও 250 প্রজাতির উদ্ভিদ রয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। নারায়ণগঞ্জের রূপসীতে সিটি গ্রুপের নির্মাণাধীন দুটি কারখানা পরিদর্শন করেছেন সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠান ভোলারের প্রতিনিধিরা। গতকাল সকালে ভোলারের সিইও এবং চেয়ারম্যান ও সিটি গ্রুপের চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যরা কারখানা দুটির কার্যক্রম ঘুরে দেখেন। কারখানার উন্নয়ন কর্মকাণ্ড দেখে সন্তোষ প্রকাশ করেন ভোলারের কর্মকর্তারা। দেশের অন্যতম খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের নির্মাণাধীন সিটি অটো রাইস অ্যান্ড ডাল মিল ও শম্পা ফ্লাওয়ার মিল পরিদর্শন করেছেন আন্তর্জাতিক যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠান ভোলার এর সিইও এবং চেয়ারম্যান ক্যালভিন গ্রাইডার। সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন ভোলারের সিনিয়র অ্যাডভাইজার মার্কেল জিউস্ট, ভোলার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত গোখলে ও বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমরান উদ্দিন। পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় শেষে ভোলারের সিইও জানান তিনি মিলের পরিবেশ ও এর কোয়ালিটির বিষয়ে খুবই সন্তুষ্ট। আমরা খুবই অভিভূত মিলের আকার দেখে। এখানে সব ধরনের আধুনিক ও ভালো প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। আমরা সিটি গ্রুপের প্রতি কৃতজ্ঞ, তারা আমাদের সুযোগ দিয়েছেন। সিটি গ্রুপের আমন্ত্রণে আসা ভোলারের এ সফরকে স্বাগত জানিয়ে চেয়ারম্যান জানান এর মাধ্যমে ভবিষ্যতে তাদের সঙ্গে ব্যবসার দ্বার আরো উন্মোচিত হলো। ভোলার একটা কোম্পানি, রিনাউন্ড কোম্পানি, ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট কোম্পানি। আজকে সৌভাগ্য আমরা এখানে বুঝতে পারছি ভোলার সিওর সাথে কি কি সাপোর্ট ওনার পক্ষের থেকে, ওনার কোম্পানির থেকে দিবে। আজকে আমাদের কাছ থেকে শুনে ওনার ফুল টিমের সাথে আলাপ করে আগামী দিনে ওনার সিদ্ধান্ত আসবে। এশিয়ার মধ্যে সবচেয়ে বড় রাইস মিল সহ চলতি মাসের শেষ নাগাদ নারায়ণগঞ্জের এই কারখানা দুটি উৎপাদনে যাবে বলে আশা সিটি গ্রুপের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেশের বাইরের খবর।
পানামা পেপারসে কর ফাঁকির ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জড়াতে যুক্তরাষ্ট্র অর্থের যোগান দিয়েছিল বলে দাবি করেছে উইকিলিক্স। বুধবার টুইটার অ্যাকাউন্টে এ বিষয়ে একাধিক পোস্ট দেয় উইকিলিক্স। সংস্থাটির বরাতে রুশ গণমাধ্যম RTA জানায়, সম্প্রতি প্রকাশিত বিশ্বনেতা ও তারকাদের কর ফাঁকির গোপন নথিপত্র প্রকাশের নেপথ্যে অর্থের যোগানের পাশাপাশি কলকাঠি নেড়েছে ওয়াশিংটন। রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনকে লক্ষ্য করেই এ নথি প্রকাশ করা হয় বলে জানায় উইকিলিক্স। মার্কিন সাহায্য সংস্থা USAID ও বিলিয়নিয়ার জর্জ সরোস মোসাক ফনসেকাকে অর্থের যোগান দেয় বলে দাবি উইকিলিক্সের। গত সোমবার প্রকাশিত কর ফাঁকির কেলেঙ্কারিতে পুতিনের 2 ঘনিষ্ঠজনের নাম উঠে আসার পর উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে মঙ্গলবার জরুরি বৈঠক করেন পুতিন। এদিকে আর্থিক কেলেঙ্কারির তথ্য ফাঁসের ঘটনাটি পানামার আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকার নিজেদের কাজ নয় বলে দাবি করেছে এর প্রতিষ্ঠাতা সদস্য রেমন ফনসেকা। হ্যাক করে এসব তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে এরই মধ্যে পানামার রাষ্ট্রীয় আইনজীবীদের সহায়তায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান রেমন। আমাদের কাজ সম্পূর্ণরূপে বৈধ, কোনো ধরনের গোপন কাজ আমরা করি না। এটা তথ্য ফাঁস নয়, হ্যাক। যেসব তথ্য প্রকাশিত হয়েছে সেগুলো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। সরকারি তদন্তের পরই বোঝা যাবে আসলে কি ঘটেছে। পানামা কেলেঙ্কারির ঘটনায় আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্ডুর ডেভিড গুনগলসন পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হলেন কৃষিমন্ত্রী সিগুরদোর ইনিগ জোহানসন। আগাম নির্বাচনের ডাক দিয়ে বুধবার তাকে নির্বাচিত করা হয়। ক্ষমতা গ্রহণের পর দেশের রাজনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন জোহানসন। বর্তমান সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট দিয়ে নির্বাচন আয়োজনের চেষ্টা করছে বিরোধী দল, যা আইসল্যান্ডের রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। ভারতের রাজস্থানে দলিত সম্প্রদায়ের 3 কিশোর নির্যাতনের ঘটনায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গেল শনিবার দলিত সম্প্রদায়ের ওই 3 কিশোরকে মোটরসাইকেল চুরির অভিযোগে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে স্থানীয় 6 যুবক। পরে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাদের উদ্ধার করে। এ মাসের শুরুতেই কর্ণাটক রাজ্যের একটি মন্দিরে দলিত সম্প্রদায়ের লোকদের প্রবেশ নিষিদ্ধ করে উচ্চ সম্প্রদায়ের লোকেরা। এতে ক্ষিপ্ত হয়ে দলিতরা উচ্চ সম্প্রদায় এবং পুলিশের ওপর হামলা করে। খেলার খবর। দেশের ফুটবলের সাম্প্রতিক সমস্যা নিরসন ও ফুটবলের উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রীকে জানাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল বাঁচাও ফুটবল কমিটির সদস্যরা তার সাথে দেখা করে বর্তমান কমিটির স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রীকে জানানোর অনুরোধ জানান। এরই পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেন বিসিবি সভাপতি। ফুটবল প্রতি বছরই মাঠে গড়াচ্ছে, কিন্তু তা শুধুমাত্র প্রিমিয়ার লিগ ও ফেডারেশনের উদ্যোগে আয়োজিত বিভিন্ন টুর্নামেন্ট পর্যন্তই সীমাবদ্ধ। হচ্ছে না তৃণমূল পর্যায়ের কোনো ফুটবল টুর্নামেন্টও। এতে নতুন ফুটবলার উঠে আসছে না, এমন নানা অভিযোগ সম্প্রতি বারবারই বিতর্কিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। বাফুফের বর্তমান কমিটির কার্যকলাপ নিয়ে অভিযোগের শেষ নেই শীর্ষস্থানীয় ক্লাবগুলোর। তাই দেশের ফুটবলকে বাঁচাতে সাবেক ফুটবলার ও সংগঠকদের নিয়ে গঠিত বাঁচাও ফুটবল নামক একটি কমিটি গঠন করা হয়। এরপরই বর্তমান কমিটির বিরুদ্ধে আন্দোলনের নামে এই কমিটির সদস্যরা। এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় এসে উপস্থিত হন বাঁচাও ফুটবলের সদস্যরা। অভিযোগের বিষয়গুলো ফুটবলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার প্রতিশ্রুতি দেন পাপন। ওনারা মনে করছেন যে ফুটবলটা যেই সবচেয়ে জনপ্রিয় খেলা বাংলাদেশে, এবং এটার যেই পজিশনই ছিল দিনকে দিন এটা খারাপের দিকে যাচ্ছে, এবং যেভাবে যাচ্ছে এভাবে ফুটবল ধ্বংস হয়ে যাচ্ছে। ওনারা কোনো কারো বিরুদ্ধে বা কিছু নিয়ে স্পেসিফিক কোনো এজেন্ডা নিয়ে আসেনি। ওনারা ফুটবলের স্বার্থে আমাকে যেটা বলেছে, ওনারা ফুটবলকে বাঁচাতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলাকে অত্যন্ত ভালোবাসেন। ওনার বাবা বঙ্গবন্ধু, উনি ফুটবল খেলতেন। ওনার দাদা খুব নামকরা ফুটবল প্লেয়ার ছিলেন। কাজে ফুটবলকে ধ্বংস হতে তো উনি দিবে না। কাজে উনি যে সিদ্ধান্ত নেবে এটাই সঠিক হবে। এদিকে বাফুফের আসন্ন নির্বাচনে বর্তমান কমিটির বিরুদ্ধে প্রার্থী দাঁড় করানোর ব্যাপারে সিদ্ধান্তের কথা জানিয়েছে বাঁচাও ফুটবল কমিটির সদস্যরা। নেতৃত্বে 2টা টার্ম ছিল, এরা ফেল করেছে। তা আমাদের এখন যেটা চাওয়া পাওয়া, প্রধানমন্ত্রীর ব্লেসিং এ উনি এই কমিটি থাকবে, এরকম যাতে মানুষকে বিভ্রান্ত না করে। আমরা চাই ফেয়ার ইলেকশনে আমরাও একটা প্যানেল দিব।
নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। দর্শক দেখছিলেন আমার করা একটি প্রতিবেদন। মুস্তাফিজকে দলের অন্যতম সেরা পেস অস্ত্র, তাকে টিম ম্যানেজমেন্ট দলে নেয়ায় দলের শক্তি বৃদ্ধি পেয়েছে, এমনটাই জানিয়েছেন ইংলিশ কাউন্টি দল সাসেক্সের অধিনায়ক লুক রাইট। সীমিত ওভারের ক্রিকেটে সাসেক্সের এই মৌসুমে দুই বিদেশি ক্রিকেটার হলেন নিউজিল্যান্ডের রস টেইলর ও বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজ। দলের অন্য সব ক্রিকেটারের তুলনায় মুস্তাফিজকে নিয়ে একটু বেশি আশাবাদী রাইট। তার বোলিং ভেরিয়েশন কাজে লাগিয়ে কাউন্টি ক্রিকেটে এই মৌসুমে ভালো করতে চায় তারা। তবে ইংলিশ কন্ডিশনের তার বোলিং খুবই কার্যকর হবে বলে মনে করেন লুক রাইট। অধিনায়কের পাশাপাশি সাসেক্সের প্রধান কোচ মার্ক ডেভিসও মুস্তাফিজের প্রশংসা করেন। তবে সাসেক্সের হয়ে খেলতে যাওয়ার আগে মুস্তাফিজ এখন ব্যস্ত ভারতের জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট লিগ আইপিএল নিয়ে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হোঁচট খেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। উলফসবুর্গের ঘরের মাঠে 2-0 গোলে স্বাগতিকদের কাছে হেরেছে মাদ্রিদিস্তানরা। মাত্র 5 দিন আগে এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারানোর আনন্দ ম্লান হয়ে যায় জিদানের শিষ্যদের। উয়েফা চ্যাম্পিয়ন্সদের শিরোপার লড়াইয়ে এগিয়ে যেতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জার্মান জায়ান্ট উলফসবুর্গের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। খেলার শুরুতেই অতিথি রিয়ালের শক্তিশালী রক্ষণভাগে ফাটল ধরাতে সক্ষম হয় স্বাগতিকরা। ম্যাচের 18 মিনিটে ব্যর্থ হয় লস ব্লাঙ্কোসরা। ফলে নির্ধারিত সময়ে খেলার শেষে 2-0 গোলের জয়ের আনন্দে মেতে ওঠে হেকিংয়ের শিষ্যরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর সূত্রাপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কুপিয়ে ও গুলি করে হত্যা, ব্যক্তিগত বিরোধে এ খুন ধারণা পুলিশের। নতুন পে স্কেলে বেতন ও চাকরির মেয়াদ বাড়াতে জালিয়াতির আশ্রয়, এনআইডি সংশোধন করে অনেকে কমাচ্ছেন বয়স, পাল্টে ফেলছেন ঠিকানা, বাবা মায়ের নামও। শীত মৌসুমের পর এবার গরমেও রাজধানীতে গ্যাস সংকট, অবৈধ সংযোগকেই দুষছেন বিশেষজ্ঞরা। আগামী 1 দশকে সংকট তীব্র হওয়ার আশঙ্কা। দেশের চিকিৎসা সেবার প্রতি আস্থা হারিয়ে অনেকেই এখন বিদেশমুখী, বিপুল অর্থ চলে যাচ্ছে দেশের বাইরে। স্বাস্থ্য সেবায় তদারকির অভাবকে দুষছেন বিশেষজ্ঞরা। এবং পয়লা বৈশাখকে সামনে রেখে বেপরোয়া ভোলার ইলিশ শিকারীরা, তোয়াক্কা করছে না জেল জরিমানা ও সরকারি নিষেধাজ্ঞাকে। ইলিশ ধরা বন্ধে চলছে অভিযান, দাবি কোস্টগার্ডের। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নাম্বার থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নাম্বারে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নাম্বারে। সঙ্গে থাকুন সময়ের।